শার্লক হোমসের নাম শোনেননি এমন পাঠক সারা পৃথিবীতে বিরল। গোয়েন্দা কাহিনীর পাঠকদের কাছে সবচেয়ে জনপ্রিয় চরিত্র বোধ হয় লন্ডনের 221B বেকার স্ট্রিটের বাসিন্দা এই 6 ফুটের ক্ষুরোধার বুদ্ধির গোয়েন্দাটি। স্যার আর্থার কোনান ডয়েলের সৃষ্টি করা অমর চরিত্র এই শার্লক হোমস প্রথম আবির্ভূত হন 1887 সালে স্ট্র্যান্ড ম্যাগাজিনে। স্যার আর্থার কোনান ডয়েল নিজে পেশায় ছিলেন একজন ডাক্তার, তাই নিজের আদলেই তৈরি করলেন ডক্টর ওয়াটসনকে। ডক্টর ওয়াটসন লন্ডনে খুঁজে বেড়াচ্ছেন একটি আস্তানা। সেই সূত্রেই আলাপ হল শার্লক হোমসের সাথে। তারপর শার্লক হোমসের গোয়েন্দাগিরির সাথেও জড়িয়ে পড়লেন তিনি। শার্লক হোমসের প্রথম আবির্ভাব হল আ স্টাডি ইন স্কারলেট উপন্যাসে। তারপর একে একে অনেক গল্প ও উপন্যাসে আমরা দেখতে পেলাম আমাদের এই প্রিয় দুই চরিত্র, শার্লক হোমস আর তার বন্ধু ডক্টর ওয়াটসনকে। শার্লক হোমসের তীক্ষ্ণ বুদ্ধি, পর্যবেক্ষণ ক্ষমতা সারা পৃথিবীর পাঠককুলকে মুগ্ধ করে রেখেছে। এই মুগ্ধতার শুরু 19বিংশ শতাব্দীতে, যা 20 শতাব্দী পার করেও 21 শতাব্দীতেও অমলিন। তাই আজ আপনাদের জন্য আমাদের নিবেদন লেখক আর্থার কোনান ডয়েলের লেখা গল্প দ্য নেভাল প্রবলেম। আমার বিয়ের পরের জুলাই মাসটা স্মরণীয় হয়ে থাকবে, কারণ শার্লক হোমসের সান্নিধ্যে থেকে পরপর 3টে চাঞ্চল্যকর কেসে তার অপূর্ব বিশ্লেষণী তদন্ত পদ্ধতি পর্যবেক্ষণের সুযোগ পাওয়ার জন্য। এর মধ্যে প্রথম কেসটির গুরুত্ব বেশি হলেও জনসম্মুখে প্রকাশ করার সময় এখনো হয়নি, তাই শুরু করছি কেসের চমকপ্রদ বিবরণ। বিবিধ চিত্তাকর্ষক ঘটনার দৌলতে মামলাটি বাস্তবিকই অভিনব। স্কুলে পড়বার সময় পার্সি ফেলপস নামে একটি ছাত্রবন্ধুর সঙ্গে আমার হরিহর আত্মা সম্পর্ক ছিল। বয়স সমান হলেও সে আমার চাইতে 2 ক্লাস এগিয়ে ছিল। পড়াশোনায় অত্যন্ত ভালো, মেধাবী, এক কথায় যাকে বলে হীরের টুকরো। তাই শেষ পরীক্ষায় বৃত্তি পেয়েছে, বছর বছর গাদা গাদা প্রাইজ পেয়েছে। লর্ড হোল্ডহার্স্ট ছিলেন ওর মামা। স্কুল থেকে বেরোনোর পর পার্সির সঙ্গে খুব একটা যোগাযোগ ছিল না, তবে শুনেছিলাম নিজের মেধা আর কর্মদক্ষতা আর মামার সুপারিশের জোরে বৈদেশিক দপ্তরে এখন সে কেউকেটা। এই পার্সি ফেলপসের কাছ থেকেই হঠাৎ একটা চিঠি পেলাম একদিন। প্রিয় ওয়াটসন, ব্রায়ার ব্রেওকিং। ব্যাঙাচি ফেলপসকে নিশ্চয়ই মনে আছে। তুমি ক্লাস 3-তে পড়তে, আমি ক্লাস 5-এ। মামার মুরব্বি আনার জোরে বৈদেশিক দপ্তরে কাজ পাওয়ার খবরও নিশ্চয়ই শুনেছ। নাম ডাক যশ খ্যাতি যখন তুঙ্গে পৌঁছেছে, ঠিক সেই সময় একটা ভয়াবহ ঘটনার ফলে আমার সর্বনাশ হতে বসেছে। ঘটনাটা কি চিঠির মধ্যে আমি তা লিখব না, শুধু জেনে রাখো এর ফলে আমি বিছানা নিয়েছি। কয়েক হপ্তাহ এক নাগারে ব্রেন ফিভারে ভুগে মরতে মরতে আমি বেঁচে উঠেছি। এখনো এত কাহিল যে চিঠিটা পর্যন্ত নিজের হাতে লিখতে পারছি না। উপরওয়ালা মনে করেন এ ব্যাপারে আর করণীয় কিছুই নেই, কিন্তু আমি হাল ছাড়তে রাজি নই। শেষ চেষ্টা করতে চাই। তোমার বন্ধু শার্লক হোমসের সঙ্গে আগে যোগাযোগ করতে পারিনি, রোগের প্রকোপে অস্থির ছিলাম বলে। তাকে একবার আমার কাছে নিয়ে আসতে পারবে? তার পরামর্শ আমার একান্ত প্রয়োজন। যত তাড়াতাড়ি পারো তাকে নিয়ে এসো। তোমার অনেক দিনের দোস্ত পার্সি ফেলপস। হোমসকে নিয়ে যাওয়ার অনুরোধের মধ্যে এমন একটা ব্যাকুলতা প্রকট হয়েছে যে আমার স্ত্রীও বললে এক্ষুনি বন্ধুবরের কাছে যাওয়া উচিত। ব্রেকফাস্ট সেরে নিয়ে ঘণ্টাখানেকের মধ্যে হাজির হলাম বেকার স্ট্রিটের বাসায়। হোমস তখন ড্রেসিং গাউন পরেই রাসায়নিক বিশ্লেষণ নিয়ে তন্ময়। আমার দিকে একবার চোখ তুলে তাকিয়ে ফের ডুবে গেল বুনসেন বার্নারের
নীলচে শিখায় ফুটন্ত বকযন্ত্র মধ্যস্থ তরল পদার্থটা নিয়ে কয়েকটা ফোঁটা একটা কাঁচ নলের মধ্যে তুলে নিয়ে বোতলে রেখে বানালো একটা সলিউশন। এক হাতে একটা লিটমাস কাগজ নিয়ে বলল, ভায়া, বড় অসময় এসেছো। কাগজটা নীল থাকলেই শুভ, আর যদি লাল হয়ে যায় একজনের প্রাণ নিয়ে টানাটানি পড়বে। এই বলে লিটমাস কাগজটা ভেজালো সলিউশনে। সঙ্গে সঙ্গে টকটকে লাল হয়ে গেল কাগজটা। চলে, যা ভেবেছিলাম শেষকালে তাই হলো বলে ডেস্কে বসে খান কয়েক টেলিগ্রাম ফর্ম টেনে নিয়ে দ্রুত হাতে লিখে ছোকরা চাকরকে ডেকে পোস্ট অফিসে পাঠিয়ে দিল হোমস। তারপর আমার সামনে চেয়ারে শরীর এলিয়ে দিয়ে বসে পড়ল আর বলল, খুবই মামুলি মার্ডার কেস। এর চাইতে ভালো কেস তোমার মুখে শোনার আশা করছি মাই ডিয়ার ওয়াটসন। ভায়া, তুমি হলে গিয়ে অপরাধের ঝোড়ো পেট্রোল পক্ষী। ক্রাইম সংবাদ লেজে বেঁধে উড়ে আসো। বলো, কি করতে পারি? চিঠিটা এগিয়ে দিলাম। মন দিয়ে পড়ল হোমস। বলল, চিঠি লিখেছেন একজন মহিলা। মোটেই না, পুরুষের হাতে লেখা। অত্যন্ত বিরল চরিত্রের এক মহিলা তোমার বন্ধুর হয়ে এই চিঠি লিখেছেন। সূত্রপাতেই বিষয়টা খুবই চিত্তাকর্ষক। ওয়াটসন, কেসটা আমার কৌতূহল জাগিয়েছে। কাল বিলম্ব না করে তোমার কূটনীতিবিদ বন্ধু আর তার শ্রুতি লেখিকার সন্দর্শনে রওনা হতে চাই যে। ওয়াটারলু স্টেশন থেকে ট্রেন ধরে 1 ঘন্টার মধ্যেই পৌঁছে গেলাম ওকিংয়ে। ব্রায়ার ব্রে বাড়িটা স্টেশন থেকে মিনিট কয়েকের পথ। কার্ড পাঠানোর পর উষ্ণ অভ্যর্থনা জানালেন হৃষ্টপুষ্ট এক ভদ্রলোক। বয়স 30 ছাড়িয়েছে, 40-এর কাছাকাছি। আমোদে 2 চোখে আনন্দ নৃত্য করছে অষ্টপ্রহর। গোল গোল দুষ্টু ছেলের মতোই টুকটুকে লাল গাল। হৈ হৈ করে আমাদের করমর্দন করলেন ভদ্রলোক। খুশি উপচে উঠল চোখে মুখে এবং কথাবার্তায়। বাঁচালেন আপনারা। সকাল থেকে পার্সি বেচারা হাপিত্তেশ করে বসে আছে আপনাদের পথ চেয়ে। আপনাকে এ ফ্যামিলির কেউ বলে তো মনে হচ্ছে না। হ্যাঁ, অবাক হয়ে চাইলেন ভদ্রলোক। পরক্ষণেই চোখ নামিয়ে নিচের দিকে চেয়ে অট্ট হেসে বললেন, দারুণ চমকে দিয়েছিলেন মশাই। বুদ্ধি বটে আপনার। লকেটে যে এই অক্ষর দেখেই ধরেছেন তো আমি ফেলপস ফ্যামিলির মানুষ নই, কিন্তু কুটুম হতে চলেছি খুব শীঘ্রই। আমার নাম জোসেফ হ্যারিসন। আমার বোন পার্সির হবু বউ। 2 মাস পার্সিকে ওই তো সেবা করছে। আর চলুন চলুন চলুন, ওর ঘরে যাওয়া যাক। ফুল দিয়ে সুন্দরভাবে সাজানো একটা ঘরে ঢুকলাম। খোলা জানলা দিয়ে বাগানের মিষ্টি হাওয়া আসছে। জানলার ধারে পাশাপাশি বসে একজন যুবক আর একজন যুবতী। যুবক কঙ্কালসার, শীর্ণ এবং বিলক্ষণ উদ্বিগ্ন। আমাদের দেখেই উঠে দাঁড়ালো যুবতী মেয়েটি। পার্সি, আমি আসি। হ্যাঁ। হাত ধরে মেয়েটিকে টেনে বসালো পার্সি। খুশি উচ্ছল কণ্ঠে বললেন, ওয়াটসন, তোমাকে যে চেনা মুশকিল হে। গোঁফ খানা যা বাগিয়েছ। ইনি নিশ্চয়ই মিস্টার শার্লক হোমস। পরিচয় পর্ব সাঙ্গ হলে চেয়ার টেনে বসলাম। হৃষ্টপুষ্ট ভদ্রলোকটি ঘর ছেড়ে বেরিয়ে গেলেন। তাঁর সহোদরা পার্সির হাত ধরে বসে রইলেন। মেয়েটি শ্যামা, ঈষৎ স্থূলাঙ্গী এবং খর্বকায়া, কিন্তু কৃষ্ণকেশ। চামড়ার লাবণ্য আর ইতালীয় চক্ষুপল্লবের দরুন নিঃসন্দেহে আকর্ষণীয়। পাশেই ঝরা পাতার মতো শুকনো লাগছে পার্সি ফেলপসকে। পার্সি বললেন, মিস্টার হোমস, অযথা সময় নষ্ট না করে কাজের কথায় আসছে। ওয়াটসনের মুখে নিশ্চয়ই শুনেছেন মামার সুপারিশে বৈদেশিক দপ্তরে ভালো কাজ পাই। মামা মানে
লর্ড হোল্ডহার্স্ট পররাষ্ট্রমন্ত্রী হওয়ার পর বিশ্বাস করে অনেক গুরুত্বপূর্ণ কাজ আমার উপর ছেড়ে দিতেন। নিজেই সঠিক সিদ্ধান্ত নিয়ে প্রতিটি কাজ যথাযথভাবে সম্পন্ন করায় আমার উপর তার অবিচল আস্থা জন্মেছিল। ঠিক এই সময় আমার বিয়ের ঠিক মুখেই এমন একটা কাণ্ড ঘটে গেল যে আমার ভবিষ্যৎ এখন অন্ধকার। 2.5 মাস আগে 23শে মে মামা আমাকে ওর প্রাইভেট রুমে ডেকে দেরাজ থেকে ধূসর রঙের একটা পাকানো কাগজ বার করে বললেন, তোমাকে এবার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজের ভার দিতে চাই। ইংল্যান্ড আর ইতালির মধ্যে যে গোপন চুক্তি হয়েছে, এই হলো সেই সন্ধিপত্র। খবরটা এতই গোপনীয় যে রাশিয়া বা ফ্রান্সের দূতাবাস এর বিষয়বস্তু জানবার জন্য মোটা টাকা ছাড়তে রাজি আছে। এর মধ্যেই এ নিয়ে কানাঘুষো আরম্ভ হয়ে গেছে। এগুলো তাই সাবধানে রেখো। তোমার ঘরে দিরাজ আছে তো? হ্যাঁ আছে। নকল করবার দরকার হয়েছে বলেই দিরাজ থেকে বার করলাম, নইলে করতাম না। তুমি এর কপি করবে নিজের হাতে। অফিস ছুটি হয়ে যাওয়ার পরেও থাকবে। কাজ শেষ হলে নকল আর আসল দুটোই দিরাজের চাবি দিয়ে রাখবে। কাল সকালে আমার হাতে দিয়ে যাবে, কেমন? কাগজটা হাতে নিয়ে 1 সেকেন্ড। আচ্ছা, এই কথার সময় ঘরে আর কে ছিল? আমি আর মামা ছাড়া আর কেউ না। ঘরটা কত বড়? এই লম্বায় 30 ফুট আর চওড়াতেও তাই। বেশ বড় সড়ো একটা ঘর। আপনারা ছিলেন ঠিক মাঝখানে, তাই তো? হ্যাঁ, প্রায় তাই। কথা বলছিলেন খাটো গলায়। মামা খাটো গলাতে কথা বলেন, আমি কিছু বলিনি। তারপর? চোখ মুদে বলল হোমস, মামার হুকুম মতো অফিস ছুটি না হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করলাম। কেরানি চার্লস গোরোর একটু কাজ বাকি ছিল, সেই ফাঁকে আমি খেয়ে এলাম। এসে দেখলাম সে চলে গেছে। ঝটপট কাজ শেষ করার জন্য উঠে পড়ে লাগলাম, কেননা আমার হবু শ্যালক জোসেফ হ্যারিসন তখন শহরেই রয়েছে। 11টা ট্রেনে তার ওকিং যাওয়ার কথা। পারলে আমিও একই ট্রেনে ওকিং ফিরবো ঠিক করলাম। দলিলটা নিয়ে প্রথমে গোড়া থেকে শেষ পর্যন্ত একবার চোখ বুলিয়ে নিলাম। দেখলাম সত্যি অত্যন্ত গুরুত্বপূর্ণ দলিল। মামা একটুও বাড়িয়ে বলেননি। বিষয়বস্তু ত্রিশক্তির মিত্রতার ব্যাপারে নৌবিভাগ সংক্রান্ত। পড়া শেষ করে কপি করতে বসলাম। বিরাট ডকুমেন্ট, মোট 26টা ভাগে ফরাসি ভাষায় লেখা। ঝড়ের মতো হাত চালিয়েও 9টা ভাগ লিখতেই রাত 9টা বেজে গেল। মাথা ঝিমঝিম করছিল সারা দিন পরিশ্রমের দরুন। ঘুম ঘুম পাচ্ছিল এক পেট খাওয়ার ফলে। তাই ভাবলাম কফি খেয়ে একটু চাঙ্গা হওয়া যাক। সিঁড়ির নিচে একজন দারোয়ান থাকে, আমাদের জন্য স্পিরিট ল্যাম্প জ্বেলে কফি বানিয়ে দেয়। ঘন্টা বাজিয়ে ডাকলাম তাকে। ঘন্টার জবাবে ঘরে ঢুকলো অ্যাপ্রন পরা বিরাট চেহারার এক স্ত্রীলোক। মুখটা রুক্ষ, বয়স যথেষ্ট হয়েছে। শুনলাম সে দারোয়ানের স্ত্রী। কফি আনতে বললাম তাকে, বলে ফের নকল করতে বসলাম। 2টো ভাগ কপি করাও হয়ে গেল, অথচ কফি এলো না দেখে একটু অবাক হয়ে গেলাম।
এদিকে ঢুলছি বললেই চলে। ঘুম তাড়াবার জন্য উঠে পায়চারি করতে করতে ভাবলাম নিজে গিয়েই তাড়া দিই দারোয়ানকে। দরজা খুলে প্যাসেজে এসে দাঁড়ালাম। একটা মেরমেরে আলো জ্বলছিল প্যাসেজে। সেখান থেকে সিঁড়ি ঘুরে চাতালে পৌঁছেছে। চাতাল থেকে একটা ছোট সিঁড়ি ডান দিকে ঘুরে পাশের গলিতে গেছে। এই সিঁড়ি দিয়ে চাকর বাকর বা তাড়াতাড়ি থাকলে কিরানিরা যাতায়াত করে। মূল সিঁড়িটা চাতাল থেকে সোজা নেমে হল ঘরে পৌঁছেছে। বাঁদিকে থাকে দারোয়ান, তারপরে সদর আর রাস্তা। এই নকশা দেখলেই আপনি বুঝবেন। হ্যাঁ, ভালোই বুঝেছি। আমি ঘর থেকে বেরিয়ে চাতালে নেমে সিঁড়ি বেয়ে হল ঘরে পৌঁছালাম। দেখলাম মরার মতো ঘুমোচ্ছে দারোয়ান। জ্বলন্ত স্পিরিট ল্যাম্পের ওপর টকবক করে ফুটছে জলের কেটলি। ধাক্কা মেরে তুলব বলে হাত বাড়াতে না বাড়াতেই ঝনঝন করে বেজে উঠল মাথার কাছে ঘন্টাটা। ধর্মর করে উঠে বসলো দারোয়ান। আমাকে দেখেই দারোয়ান থতমত খেয়ে বললে, মিস্টার ফেলস, দেখুন 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 কি কাণ্ড! জল গরম করতে দিয়ে ফের ঘুমিয়ে পড়েছি। বলেই বিমুঢ় চোখে ঘন্টা আর আমার দিকে চাইতে লাগলো। ঘন্টা তখনও কাঁপছে। হতভম্ব মুখে বললে, আশ্চর্য ব্যাপার তো, আপনি আমার সামনে দাঁড়িয়ে অথচ ঘন্টা বাজলো কি করে? হ্যাঁ, কোন ঘন্টা? এই যে আপনি যে ঘরে কাজ করছিলেন, এই ঘন্টা সেই ঘরের ঘন্টা তো। আমার শুনেই বুকটা ছ্যাঁত করে উঠল। ঘর খোলা, টেবিলে গোপন দলিল ফেলে এসেছে কফির তাগাদা দিতে। নিশ্চয়ই ঘরে কেউ ঢুকেছে। পাগলের মতো বেরিয়ে এলাম হল ঘরে। লাফাতে লাফাতে সিঁড়ি বেয়ে উঠে এসে ঢুকলাম ঘরে। দেখলাম ঘর শূন্য। নকল দলিল যেমন তেমনই রয়েছে, উধাও হয়েছে আসল দলিল। দুহাত ঘষে উঠে বসলো হোমস। সমস্যাটা নিশ্চয়ই মনোমতো হয়েছে। মৃদু কণ্ঠে বলল, আচ্ছা, তখন আপনি কি করলেন? আমি ধরে নিলাম পাশের সিঁড়ি দিয়ে চোর ঢুকেছিল ঘরে, নইলে আমার চোখে তো পড়তো। আচ্ছা, ঘরের মধ্যে বা প্যাসেজে কোথাও লুকিয়েছিল না তো? মানে আপনি তো বললেন মেরে আলো জ্বলছিল প্যাসেজে। অসম্ভব, অসম্ভব। লুকোনোর জায়গা ওখানে নেই। আচ্ছা, তারপর? ঊর্ধ্বশ্বাসে আমাকে ছুটতে দেখে দারোয়ান আমার পেছন পেছন ওপরে এসেছিল। আমার ফ্যাকাশে মুখ দেখে বুঝলে সাংঘাতিক কিছু একটা ঘটেছে। দুজনে মিলে ছোট্ট সিঁড়ি বেয়ে তরতর করে নেমে এলাম পাশের গলিতে। এদিকের দরজা বন্ধ, কিন্তু তালা দেওয়া নেই। ঠিক এই সময় কাছেই একটা গির্জেতে পর পর 3 বার ঘন্টা বাজলো। রাত তখন ঠিক 10:15। গুরুত্বপূর্ণ পয়েন্ট। আস্তিনে সময়টা লিখে নিল হোমস। অন্ধকার রাত, ঝোপঝাপ করে বৃষ্টি পড়ছে। রাস্তার অন্যদিকে একজন কনস্টেবল দাঁড়িয়ে। গাড়ি ঘোড়ার স্রোত বয়ে চলেছে হোয়াইট হলের দিকে। লোকজন কিন্তু নেই। হাঁপাতে হাঁপাতে আমি গিয়ে বললাম, কি ভীষণ কাণ্ড! পররাষ্ট্র দপ্তর থেকে একটা দারুণ গুরুত্বপূর্ণ দলিল চুরি হয়ে গেছে এক্ষুনি। কাউকে যেতে দেখেছো এদিক দিয়ে? বাবা, 15 মিনিট দাঁড়িয়ে আছি স্যার। এর মধ্যে গায়ে শাল জড়ানো ঢ্যাঙা মতো একজন স্ত্রী লোক ছাড়া কেউ যায়নি।
দারোয়ান ঝটিটি বললে, আরে আরে সে তো আমার স্ত্রী। আর কেউ গেছে? না। আমার হাত ধরে টেনে দারোয়ান বললে, তাহলে স্যার অন্যদিকে পালিয়েছে। আমার কিন্তু একটু খটকা লাগলো। অন্যদিকে টেনে নিয়ে যাওয়ার মতলব মনে হলো। কনস্টেবলকে জিজ্ঞেস করলাম, আচ্ছা আচ্ছা, কোন দিকে গেছে স্ত্রীলোকটা? অত দেখিনি স্যার, তবে খুব ব্যস্ত সমস্ত হয়ে হাঁটছিল দেখেছি। কতক্ষণ আগে? এই তো এই মিনিট 5 তো বটে। চিৎকার করে দারোয়ান বলে উঠল, বলছি খামোকা সময় নষ্ট করছেন মিস্টার ফেলপস। এই ব্যাপারে আমার স্ত্রী নেই। তার চেয়ে রাস্তার ওদিকে খুঁজে দেখলে কাজ দিত। আপনি যখন যাবেন না আমি যাচ্ছি। বলেই সে যেই ছুটতে যাবে, আমি খপ করে ওর হাত চেপে ধরে জিজ্ঞেস করলাম, ওই থাকা হয় কোথায়? ওই তো ব্রিক্সটনের 16 নম্বর আইভি লেনে। কিন্তু কেন বাজে চিন্তা করছেন মিস্টার ফেলপস? এখনো সময় আছে, ওই দিকটা দেখে আসতে দিন। আমি ভেবে দেখলাম তাতে ক্ষতি নেই। পুলিশ কনস্টেবলকে সঙ্গে নিয়ে হন হন করে গিয়ে দেখে এলাম রাস্তার অন্য দিক। কিন্তু গাড়ি ঘোড়া আর লোকজন ছাড়া কিছুই তেমন চোখে পড়ল না। অফিসে ফিরে এসে প্যাসেজ পরীক্ষা করলাম। লিনোলিয়াম দিয়ে ঢাকা মেঝেতে পায়ের চিহ্ন থাকা উচিত, কিন্তু সেরকম আমি কিছুই দেখতে পেলাম না। আচ্ছা, সন্ধে থেকেই কি বৃষ্টি পড়ছিল? ওই 7টা থেকে। কিন্তু মেয়েটা তো আপনার ঘরে ঢুকেছে 9টা নাগাদ। তাহলে তো জল কাদায় ভিজে বুটের ছাপ পড়া উচিত ছিল লিনোলিয়ামে। দারোয়ানের ঘরে ঢুকে বুট খুলে চটি পরে এসেছিল। ইন্টারেস্টিং। তারপর? ঘরটা পরীক্ষা করলাম। মেঝেতে কার্পেট পাতা আছে, তাই চোরা দরজা নেই। দেয়ালেও লুকোনো পথ নেই। 30 ফুট উঁচু দুটো জানলায় ভেতর থেকে বন্ধ ছিল। চুনকাম করা কড়ি কাঠ। দরজা ছাড়া ঢোকার আর পথ নেই। চোর দরজা দিয়েই এসেছিল। আচ্ছা, ফায়ার প্লেস দেখেছিলেন? না 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 না, ফায়ার প্লেসের বালাই নেই ঘরে। একটা স্টোভ আছে, তারে বাঁধা ঘন্টার দড়ি ঝুলে আমার টেবিলের ডান দিকে। তার মানে ঘন্টা বাজানোর জন্য তাকে টেবিলের ডান দিকে আসতে হয়েছে। কিন্তু কিন্তু চোরটা কি ঘন্টা বাজিয়ে চুরি করে? এ কি বিষম সমস্যায় পড়লাম বলুন তো। অসাধারণ ঘটনা নিঃসন্দেহে। পোড়া চুরুট, ফেলে যাওয়া দস্তানা বা এই চুলের কাঁটা, এই জাতীয় কিছু ঘরে পাওয়া গেছে? আগে না। কোন রকম গন্ধ? গন্ধর কথা তো আমি ভাবিনি। তামাকের গন্ধটন্ধ পাওয়া গেলে তদন্ত করতে একটু সুবিধে হতো। দেখুন, আমি তামাক খাই না, কাজেই সেরকম গন্ধ থাকলে নিশ্চয়ই টের পেতাম। দারোয়ানের স্ত্রীর হন্তদন্ত হয়ে বাড়ি ফেরাটা আমার ভালো মনে হয়নি। দারোয়ান অবশ্য বললে রাত হয়ে গেছে বলেই হয়তো তাড়াতাড়ি করছে স্ত্রী। জবাবটা সন্তোষজনক। নিছক অজুহাত বলেই মনে হয়েছে, তাই দলিলটা বাড়ি থেকে হাওয়া হওয়ার আগেই হানা দেব ঠিক করলাম। আধ ঘন্টার মধ্যেই স্কটল্যান্ড ইয়ার্ডের ডিটেকটিভ মিস্টার ফোর্বসকে নিয়ে পৌঁছে গেলাম দারোয়ানের বাড়ি। দারোয়ানের বড় মেয়ে দরজা খুলে বললে, মা এখনো বাড়ি ফেরেনি। আমরা সামনের ঘরে বসলাম। মিনিট 10 পরে সদর দরজায় কড়া নড়ে উঠতেই মেয়েটি গিয়ে দরজা খুলে বললে, মা, দুজন ভদ্রলোক তোমার জন্য বসে রয়েছেন। আর কথা শেষ হতে না হতেই ছুটে যাওয়ার আওয়াজ শুনলাম।
মিস্টার ফোর্বস লাফিয়ে উঠে দৌড়ে গেলেন। আমিও পেছন পেছন ছুটলাম। দারোয়ানের স্ত্রী দৌড়ে গিয়ে পেছনের রান্নাঘরে ঢুকতে না ঢুকতেই আমরাও হুড়মুড় করে ঢুকে পড়লাম ভেতরে। চোখ পাকিয়ে আমাদের দিকে তাকিয়ে হঠাৎ অবাক হয়ে গেল দারোয়ানের স্ত্রী। বললে, আরে মিস্টার মিস্টার ফেলস যে। মিস্টার ফোর্বস বললেন, পালানোর আগে আমরা কে বলে মনে করেছিলে? আমি তো ভাবলাম দালালেরা এসেছে, ওই একটা দোকানদারের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েছি তো। ওটা কি জবাব হলো নাকি? পররাষ্ট্র দপ্তর থেকে একটু আগেই একটা ডকুমেন্ট লোপাট করে এসেছো বলেই আমরা তোমার পেছনে পেছনে এসেছি। স্কটল্যান্ড ইয়ার্ডে চলো, সার্চ করা হবে তোমাকে। রান্নাঘরটা পরীক্ষা করে কিন্তু কিছুই পাওয়া গেল না। উনুনের মধ্যে দলিলটা যদি ছুঁড়ে ফেলে দিয়ে থাকে এই ভেবে উনুনটাই আমি আগে দেখলাম, কিন্তু আধ পোড়া কাগজ বা ছাই কিছুই আমার তেমন চোখে পড়ল না। স্কটল্যান্ড ইয়ার্ডের মেয়ে পুলিশ দিয়ে দারোয়ানের স্ত্রীর দেহ তল্লাশ করেও ডকুমেন্ট পাওয়া গেল না। আমি তখনই বুঝলাম কি সর্বনাশটাই না হতে চলেছে। আমার ভবিষ্যৎ তো ঝরঝরে হয়ে গেলই, মুখে চুনকালি পড়ল আমার মামার। চোখের সামনে ভেসে উঠল কিভাবে ক্যাবিনেট মন্ত্রীদের কাছে অপদস্থ হচ্ছেন মামা আমার এই দায়িত্ব জ্ঞানহীনতার জন্যে। মাথা ঘুরে গেল আমার। অস্পষ্টভাবে মনে পড়ে বহু লোক যেন আহা আহা করে সহানুভূতি জানাচ্ছিল আমাকে। ওরাই ধরে এনে আমাকে ট্রেনে তুলে দিয়েছিল। একই কামরায় ডক্টর ফেরিয়ার বাড়ি ফিরছিলেন। তিনি আমার ভার নিয়েছিলেন। স্টেশনে পৌঁছে আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম। বাড়ি ফেরার সময় পাগলের মতো চেঁচামেচি কান্নাকাটি করেছিলাম। ডক্টর ফেরিয়ারই আমাকে বাড়ি পৌঁছে দেন। বেশ বোঝা গেল বেশ কিছুদিনের জন্যেই বিছানাতেই শুয়ে থাকতে হবে আমাকে। আমার অবস্থা দেখে জোসেফ তৎক্ষণাৎ একটা খোলামেলা শোয়ার ঘর ছেড়ে অন্য ঘরে চলে যায় এবং ঝটপট বিছানা সাজিয়ে ফেলে। সেই থেকেই এই ঘরে 9 সপ্তাহ শুয়ে আছে। দিন রাত সেবা করেছে মিস হ্যারিসন আর একজন নার্স। মাত্র 3 দিন হলো স্মৃতিশক্তি পুরোপুরি ফিরে এসেছে। মিস্টার ফোর্বসকে টেলিগ্রাম করে জানালাম সব রকম ভাবে তদন্ত করেও দলিল উদ্ধার করা যায়নি। দীর্ঘ বক্তিমে শেষ করে এলিয়ে পড়ল পার্সি ফেলপস। গ্লাসে করে ওষুধ খাইয়ে দিলেন মিস হ্যারিসন, সম্ভবত চাঙ্গা করার জন্য। চেয়ারে মাথা হেলিয়ে চোখ বুঝে এমনভাবে রইল হোমস যেন কোনো ব্যাপারেই তার আগ্রহ নেই। নতুন লোকের কাছে সেই রকম মনে হলেও এ লক্ষণ আমি চিনি। অন্তরের অন্তরে ডুব দিয়েছে শার্লক হোমস। হঠাৎ বলল, আচ্ছা, কয়েকটা প্রশ্ন করব। আপনার এই গুরু দায়িত্বর কথা কাউকে বলেছিলেন? না। মিস হ্যারিসনকে? দায়িত্ব কাঁধে চাপবার একটু পরেই কাজ শুরু করেছিলাম। ও কিং এলাম তো দলিল চুরি যাওয়ার পর। আপনার বাড়ির লোকেরা কেউ আপনাকে দৈবাত দেখে ফেলেনি তো? না। ওরা আপনার অফিস চেনেন? হ্যাঁ, নিশ্চয়ই, সবাইকেই দেখিয়েছি। আচ্ছা, দারোয়ান লোকটা কিরকম? আগে সৈন্য ছিল শুনেছি। সৈন্য? কোন রেজিমেন্টের? কোল্ড স্ট্রিম গার্ডস, যদ্দূর জানি। আচ্ছা, ধন্যবাদ। মিস্টার ফোর্বসের কাছ থেকে বিস্তারিত বিবরণ জেনে নেবক্ষণ। আরে বাহ,
গোলাপটা ভারী সুন্দর তো। অকস্মাৎ জানলার ধারে গিয়ে বোঁটা সমেত একটা গোলাপ নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখতে দেখতে যেন আবিষ্ট হয়ে গেল হোমস। প্রকৃতির সৌন্দর্যে এইভাবে কখনো ওকে বিহ্বল হতে দেখিনি। বন্ধুবরের চরিত্রের আর একটা দিক খুলে গেল সেই মুহূর্তে। দু আঙুলে গোলাপ ধরে স্বপ্নালু চোখে সেদিকে তাকিয়ে আবেশ ভরা কণ্ঠে ফুল সম্পর্কে কত কথাই না বলে গেল। বেঁচে থাকার জন্য রোজ আমাদের অনেক জিনিস দরকার হয় ঠিকই, কিন্তু ফুলের দরকার হয় তার চেয়েও বেশি কারণে। ফুলের গন্ধ, ফুলের রং জীবনকে সাজিয়ে তোলে, জীবনে আশা আনে। স্তম্ভিত হয়ে বক্তৃতা শুনছিল পার্সি আর তার প্রণয়িনী। নিঃসীম নৈরাশ্য প্রকট হয়ে উঠল দুজনেরই চোখে মুখে। পর মুহূর্তেই মিস হ্যারিসনের তীক্ষ্ণ কণ্ঠে মিলিয়ে গেল হোমসের দিবা স্বপ্ন। ফিরে এলো মাটির পৃথিবীতে। রুক্ষ কণ্ঠে বললেন মিস হ্যারিসন, মিস্টার হোমস, রহস্য সমাধানের কোনো সম্ভাবনা দেখছেন? স্বর্গ থেকে বুঝি পতন ঘটল শার্লক হোমসের। বলল, রহস্য? কেস বড় জটিল, বুঝলেন কিনা? তবে কথা দিচ্ছি, মনের মতো সূত্র হাতে এলেই আপনাদের জানাবো। তা সূত্র কি আদৌ পেয়েছেন? মোট 7টা সূত্র পাওয়া গেছে, তবে তা যাচাই সাপেক্ষ। কাউকে সন্দেহ হচ্ছে? নিজেকেই সন্দেহ হচ্ছে। হ্যাঁ? হ্যাঁ, বোধহয় একটু তাড়াতাড়ি সিদ্ধান্ত করে ফেলেছি। তাহলে লন্ডনে ফিরে গিয়ে সিদ্ধান্ত যাচাই করুন। তাই করব ভাবছি। অপূর্ব একটু উপদেশ দিয়েছেন মিস্টার ফেলপস। ব্যাপারটা সাংঘাতিক পেঁচালো। মিথ্যে আসার স্বপ্ন দেখবেন না দয়া করে। কিন্তু আপনাকে না দেখলে যে প্রাণে শান্তি পাবো না। সে কি, আমি তো আসছি কালকেই। তবে কি জানেন, ফলাফলটা না বাচকই হবে। হোক গে, ফলাফল না বাচকই হোক, আপনাকে তো দেখতে পাবো, তবুও জানবো তদন্ত তো চলছে। ভালো কথা। হোল্ড হার্স্ট একটা চিঠি লিখেছেন। হ্যাঁ, চিঠি? কি লিখেছেন? মুদ্রা কথা হলো, আমি সুস্থ না হয়ে ওঠা পর্যন্ত আমার চাকরি থাকবে কি যাবে তা নিয়ে সিদ্ধান্ত হবে না। মোলায়েম ভাবে ইঙ্গিত করেছেন, পাছে ফের ধাক্কা খাই অসুস্থ অবস্থায়। মোলায়েম ভাবে ইঙ্গিত করেছেন, পাছে ফের ধাক্কা খাই অসুস্থ অবস্থায় আর কি। ভালোই করেছেন ওয়াটসন। হ্যাঁ, চলো। জোসেফ হ্যারিসন স্টেশন পর্যন্ত এলেন আমাদের সঙ্গে। ট্রেনে চাপবার পর ক্ল্যাপহ্যাম জাংশন ছাড়িয়ে না আসা পর্যন্ত গুম হয়ে বসে রইল হোমস। তারপর আচম্বিতে বলল, ওয়াটসন, নিচের ওই বাড়িগুলো দেখছো? হ্যাঁ। ঠিক যেন শিশে রঙের সমুদ্রের ইটের তৈরি দ্বীপ না? হ্যাঁ, ওগুলো ছেলেদের বোর্ডিং স্কুল তো। ওই হলো আগামীকালের ইংল্যান্ড। উজ্জ্বলতর, সুন্দরতর, বিজ্ঞতর ইংল্যান্ডের বীজ রয়েছে ওইসব ইটের দ্বীপে। ওয়াটসন, ফেলপস নিশ্চয়ই মদ্যপ নন? মনে তো হয় না। আমারও তাই মনে হয়। বদমাসটা ওকে এমন গাড্ডায় ফেলেছে যে টেনে তোলা মুশকিল। আচ্ছা, তোমার মিস হ্যারিসনকে কেমন লাগলো? হ্যারিসন খুবই শক্ত ধাতের মেয়ে। চরিত্রে একদম ভেজাল নেই। নর্দাম্বারল্যান্ডের লোহার কারবারির একমাত্র মেয়ে। গত শীতে ফেলপসের সঙ্গে আলাপ এবং প্রণয়। বিয়ের আগে বাড়ি এনে রেখেছিল সবার সঙ্গে আলাপ করিয়ে দেবে বলে। দাদাও এসেছে সঙ্গে। তারপরেই দেখো এই বিপত্তি। ভাই বোন দুজনেই আটকে গেল বাড়িতে। আজ সারা দিন তদন্ত নিয়েই ব্যস্ত থাকবো। আমার ডাক্তারি, তোমার ডাক্তারি যদি আমার কেসের থেকে বড় মনে হয় তাহলে তুমি... আরে গেল যা। আমি বলতে যাচ্ছি, ডাক্তারিটা আপাতত মুলতুবি রাখতে পারবো। মানে রোগীর ভিড় এ সময় তেমন থাকে না। ও, মুহূর্তেই সহজ হয়ে উঠল হোমস। বলল, তাহলে তো ভালোই হলো। চলো একসঙ্গে দুজনে মিলে ঝাঁপ দিই তদন্তে। আচ্ছা হোমস, কি সূত্র পেয়েছো বলছিলে?
পেয়েছি ঠিক, কিন্তু বাজিয়ে না দেখা পর্যন্ত বলতে চাই না। যে অপরাধের মোটিভ থাকে না, সে অপরাধের অপরাধীকে পাকড়াও করা চারটেখানি কথা নয় মাই ডিয়ার ওয়াটসন। এখানে লাভটাই যদি উদ্দেশ্য হয়, তবে সে লাভ কার? ফরাসি রাজদূতের? যে তাদের দলিলটা বিক্রি করবে তার, নাকি লর্ড হোল্ডহার্স্টের? লর্ড হোল্ডহার্টসের লাভ কি? অনেক লাভ ওয়াটসন, অনেক। কূটনৈতিক কারণে মূল্যবান একটা দলিল কায়দা করে লোপাট করিয়ে দিতে পারলে লাভ কি কম? তিনি কিন্তু সেরকম চরিত্রের মানুষ নন, মানে অতীত অত্যন্ত উজ্জ্বল। জানি 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 জানি, আর সেই জন্যই তো তাঁর সঙ্গে আজ একবার মোলাকাত হবে আমার। হ্যাঁ, ভালো কথা। আমি কিন্তু তদন্ত আরম্ভ করে দিয়েছি। ওকিং স্টেশন থেকে টেলিগ্রাম পাঠিয়ে সব কটা সান্ধ্য দৈনিকে এই বিজ্ঞাপনটা ছাপতে বলেছি। নোট বইয়ের ছেঁড়া পাতায় লেখা একটা বিজ্ঞাপনের কপি এগিয়ে দিল হোমস। বিজ্ঞাপনটা এই: 10 পাউন্ড পুরস্কার, গত 23শে মে পররাষ্ট্র দপ্তরের সামনে অথবা কাছাকাছি রাত 10:15 নাগাদ একজন যাত্রীকে যে ঘোড়ার গাড়িটা নামিয়ে দিয়ে গিয়েছিল তার নম্বর চাই। 221B বেকার স্ট্রিটে জবাব পাঠান। আচ্ছা, মানে তার মানে তোমার বিশ্বাস চোর ঘোড়ার গাড়ি চেপেই এসেছিল, তাই তো? নইলে লিনোলিয়ামে বৃষ্টিতে ভেজা জুতোর ছাপ পড়তো, কাদামাটির দাগও থাকতো। বৃষ্টি ঝরা রাতে ঘোড়ার গাড়ি চেপে এসেছিল বলেই সে ছাপ পড়েনি। তাও বটে। আমি কিন্তু ধাঁধায় পড়েছি ঘন্টা রহস্য নিয়ে। চোর কেন ঘন্টাটা বাজালো? নাকি চুরিতে বাধা দেওয়ার জন্যই কেউ বাজিয়েছিল? আচ্ছা, এমনও তো হতে পারে। এই বলতে বলতে চুপ মেরে গেল বন্ধুবর। বুঝলাম নতুন সম্ভাবনা মাথায় উঁকি দিয়েছে। যাই হোক, লন্ডনে পৌঁছে হোটেলে খানাপিনা করে সোজা গেলাম স্কটল্যান্ড ইয়ার্ডে। হোমস ডিটেকটিভ ফোর্বসকে আগেই খবর দিয়েছিল। খর্বকায় ধূর্ত চেহারার তীক্ষ্ণ প্রকৃতির কাঠখোট্টা মানুষটা হোমসকে দেখেই যেন তেলে বেগুনে জ্বলে উঠল। তিরিক্ষে গলায় বলল, দেখুন মশাই, আপনি লোকটা সুবিধের নন। পুলিশের কাছ থেকে খবর টবর বার করে নিয়ে মামলা সমাধান করে পুলিশের ঘাড়ে বদনামটা চাপান আপনি। আপনি কিন্তু ঠিক উল্টো বললেন। গত 53টা মামলায় নাম কিনেছেন পুলিশ, মাত্র 4টে মামলায় লোকে জেনেছে এই অধমের কীর্তি। সব খবর রাখেন না আপনার বয়স আর অভিজ্ঞতা কম বলে, কিন্তু ঝগড়া না করে যদি হাত মেলান, আপনার কর্তব্যটা ভালোভাবেই করতে পারবেন বলে আশা করি আমি। তৎক্ষণাৎ সুর পাল্টে ফোর্বস বলল, কিন্তু মশাই, কিছুই তো বুঝছি না। 2-1টা পয়েন্ট যদি ধরিয়ে দেন তো একটু সুবিধে হয়। ঠিক আছে, আপনি কতদূর এগিয়েছেন আগে সেটা বলুন। না, এখনো তো কিছুই এগোয়নি। দারোয়ানকে নিয়ে পড়েছিলাম, কিন্তু তার চরিত্র ভালো। ওর বউটা মদ খায়, সন্দেহ তাকেই। তাই মেয়ে পুলিশ লাগিয়েছিলাম মদের ঘরে পেট থেকে কথা বার করবার জন্য, কিন্তু লাভ কিছুই হয়নি। বাড়িতে যে দালালরা হানা দিত তাদের টাকাও মিটিয়ে নেওয়া হয়েছে। টাকা? আচ্ছা, টাকাটা এলো কোত্থেকে? এই দারোয়ানের পেনশনের পাওনা টাকা থেকে। মিস্টার ফেলপস কফির জন্য ঘন্টা বাজালেন, কিন্তু ঘরে ঢুকলো দারোয়ানের স্ত্রী। কেন? স্বামী দেবতা নাকি বড্ড ক্লান্ত হয়ে পড়েছিল, তাই বিরক্ত করতে চাইনি। তাহলে চেয়ারে বসে দারোয়ানের ঘুমটাই অবশ্য তার প্রমাণ। স্বামী স্ত্রী কারোর বিরুদ্ধেই দেখছি কিছুই পাওয়া যাচ্ছে না, শুধুমাত্র স্ত্রীর সন্দেহজনক এই চরিত্রটা ছাড়া। হন্তদন্ত হয়ে ওই রাতে বাড়ি ফেরার কারণটা জিজ্ঞেস করেছিলেন? পুলিশ কনস্টেবল পর্যন্ত লক্ষ্য করেছিল ওর তাড়াহুড়ো করে বাড়ি ফেরা। কেন? অন্য দিনের চেয়ে বেশি দেরি করে ফেলেছিল বলে। হ্যাঁ, সে বেরিয়ে যাওয়ার অন্ততপক্ষে মিনিট 20 পরে আপনি পুলিশ ডিটেকটিভকে নিয়ে বেরিয়ে গেছিলেন, অথচ বাড়ি পৌঁছেছিলেন তার আগে। ব্যাপারটা তাকে বলেছিলেন? হ্যাঁ, ও বললে একটা ঘোড়ায় টানা এক্কা গাড়ি বাসের চাইতে আগেই পৌঁছাবে। আর বাড়ি পৌঁছেই বাড়িতে লোক আছে শুনে রান্নাঘরে ভোঁ দৌড় দিল কেন? ওই দালালদের পাওনা টাকা নাকি রান্নাঘরেই ছিল। সব প্রশ্নেরই জবাব দেখছি তৈরি। আচ্ছা, পাশের গলি চার্লস স্ট্রিটে বেরিয়ে কাউকে দেখেছিল কি? না, কনস্টেবল ছাড়া কাউকেই নয়।
এছাড়া আর কি করেছেন? কেরানি গেরোর পেছনে এই 9টা সপ্তাহ হাল্লাক করে ঘুরে লাভ হয়েছে কর্তা। ঘন্টা বাজার রহস্য উদ্ধার করেছেন? না, কারণটা কিছুতেই মাথায় ঢুকছে না। ধন্যবাদ জানিয়ে বেরিয়ে গেল হোমস। সোজা গেল ডাউনিং স্ট্রিটে ইংল্যান্ডের আগামী প্রধানমন্ত্রী এবং বর্তমানে ক্যাবিনেট মন্ত্রী লর্ড হোল্ডহার্স্টের অফিসে। হোমস কার্ড পাঠালো। তলব এলো তৎক্ষণাৎ। ফায়ার প্লেসের দুধারে দুটো চেয়ারে বসলাম আমি আর হোমস। মাঝখানে অভিজাত চেহারা নিয়ে ভাবনা আঁকা মুখে দাঁড়িয়ে রইলেন বিখ্যাত পুরুষটি। কোঁকড়া চুলে পাক ধরেছে, দীর্ঘ আকৃতি, প্রতিটি প্রত্যঙ্গে শান দেওয়া তীক্ষ্ণতা যেন ঠিকরে বেরোচ্ছে। বনেদিয়ানা যে তার রক্তে ধার করা নয় তা এক নজরেই মালুম হয়। মৃদু হেসে বললেন, মিস্টার হোমস, আপনার সুনাম আমি শুনেছি। আপনার এখানে আসার একটাই কারণ আমার অফিসে ঘটেছে। কে কাজে লাগিয়েছে আপনাকে? মিস্টার পার্সি ফেলপস। বেচারা ভাগ্নে, রক্তের সম্পর্ক আছে বলেই ওকে বাঁচানো যাবে না। আর যদি ডকুমেন্টটা উদ্ধার হয়? তাহলে ফলাফল শুভ হবে। আচ্ছা, দলিলটা নকল করার কথা কি এই ঘরেই বলেছিলেন? বাইরে থেকে কেউ শুনেছিল কি? অসম্ভব। কাউকে জানিয়েছিলেন কি যে দলিল নকল করতে যাচ্ছেন? না 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 না। তাহলে কিন্তু ধরে নিতে হয় চোর কিছুই না জেনে হঠাৎ ঘরে ঢুকে দলিলটা দেখতে পেয়ে পকেটে করে নিয়ে গেছে। আমি এর জবাব দিতে অক্ষম। আচ্ছা, সন্ধিপত্রের বিষয়বস্তু ফাঁস হয়ে গেলে কি সত্যিই সাংঘাতিক প্রতিক্রিয়া দেখা যাবে? মুখ কালো হয়ে গেল লর্ড হোল্ডহার্স্টের। তা হবে বই কি। আপনি সেরকম কোনো প্রতিক্রিয়া দেখা হয়েছে কি? এখনো টের পাইনি। আচ্ছা, সন্ধিপত্র ফরাসি বা রুশ দূতাবাসে পৌঁছে গেলে টের পেতেন কি? পেতাম। 2.5 মাসেও যখন পাননি তখন কি ধরে নিতে পারি না যে সন্ধিপত্র কোনো দূতাবাসেই পৌঁছায়নি? চোর কি তাহলে দলিলটা বাঁধিয়ে টাঙিয়ে রাখবে বলে নিয়েছে? বেশি দামের তালে আছে হয়তো। আর দেরি করলে 1 পয়সা পাবে না। মাস কয়েকের মধ্যে চুক্তির বিষয়বস্তু সবাইকে জানানো হবে। পয়েন্টটা গুরুত্বপূর্ণ। চোর হয়তো হঠাৎ অসুস্থ হয়ে পড়ায়। চোখ জ্বলে উঠল লর্ড মশাইয়ের। ব্রেন ফিভার কেমন? না না না, সেরকম ইঙ্গিত আমি করিনি। যাকগে, অনেকটাই সময় নষ্ট করলাম, এখন আসি। দরজা পর্যন্ত এগিয়ে দিল লর্ড হোল্ডহার্স্ট। বললেন, মিস্টার হোমস, চোর যেই হোক না কেন আমি চাই তাকে আপনি পাকড়াও করুন। বাইরে এসে হোমস বলল, ভদ্রলোক খাসা লোক, গরিব হলেও আত্মমর্যাদা সচেতন। বুটে নতুন সুখতলা লাগিয়েছেন, দেখেছিলে? যাক ভাইয়া, তোমাকে আর আটকে রাখবো না। কালকে একই ট্রেনে আবার ওকিং যেতে হবে, খেয়াল থাকে যেন। পরদিন সকালে দেখা করলাম বন্ধুবরের সঙ্গে, কিন্তু রেড ইন্ডিয়ানদের মতো নির্বিকার হয়ে রইল হোমস। ইচ্ছে করলেই এরকম ভাবে মুখটা ভাবলেশহীন করতে পারে ও। শুধু শুনলাম, যে তিমিরে ছিল গতকাল আজও রয়েছে সেই তিমিরে। গাড়ির নম্বরটা চেয়ে বিজ্ঞাপনের জবাব আসেনি এখনো। ওকিং পৌঁছেই দেখলাম গতকালের মতোই প্রণয়নীকে পাশে নিয়ে বসে আছেন পাশে, তবে চেহারাটা অনেকটা সতেজ। আমাদের দেখেই অভ্যর্থনা জানালো উল্লাসে। মিস্টার ফোর্বস আর লর্ড হোল্ডহার্স্টের সঙ্গে দেখা সাক্ষাৎ হয়ে গেছে এবং ভেঙে পড়ার মতো কিছু ঘটেনি এখনো। হোমসের মুখে এই খবর শুনে খুশি হলেন মিস হ্যারিসন। ফেলপস বলল, মিস্টার হোমস, এর চাইতে জোরালো খবর আপনাকে দেওয়ার জন্য বসে রয়েছি। উৎসুক হয়ে রইল হোমস। একটা নারকীয় ষড়যন্ত্র চলছে আমাকে ঘিরে। কাল রাতের সাংঘাতিক ঘটনাই তার প্রমাণ। আমি অজাত শত্রু,
অথচ অথচ শুধু আমার সম্মান নয়, আমার জীবন নিয়েও টানাটানি চলছে। মিস্টার ফেলপস, খুলে বলুন। 2.5 মাস পর এই প্রথম গতকাল রাতে একা শুয়েছিলাম ঘরে। নার্স রাখিনি, অনেকটাই সুস্থ বোধ করছিলাম বলে। অল্প আলো জ্বলছিল ঘরে। রাত 2টোর সময় খুটখুট আওয়াজে ঘুম ভেঙে গেল। ঠিক ঠিক যেন ইঁদুরে খুটুর খুটুর করে গর্ত খুঁড়ছে। একটু একটু করে আওয়াজটা বেড়েই চলল। তারপর ধাতুতে ধাতুতে ঠোকাঠুকির চড়া আওয়াজ পেলাম। পর পর 2টো আওয়াজ, ঠিক যেন কাচের শার্শের পাল্লার ফাঁকে সরু মতো কিছু একটা ঢুকিয়ে দিয়েই টেনে বার করে নেওয়া হলো। তারপর মিনিট 10 চুপচাপ, কোনো শব্দ নেই। লোকটা বোধহয় খুলতে লাগলো জানলার পাল্লা। আমার দুর্বল স্নায়ু আর সইতে পারল না। লাফ দিয়ে গিয়ে এক ঝটকায় খুলে ফেললাম পাল্লা দুটো। আর চকিতের জন্য দেখলাম গোবরাটের নিচে গুটি মেরে বসে একটা লোক, আলখাল্লায় ঢাকা মুখের নিচের অংশ। এর বেশি আমি দেখতে পেলাম না। বিদ্যুতের মতো লাফ দিয়ে উধাও হলো সে। আমার এই দুর্বল শরীর নিয়ে পেছন নেওয়া সম্ভব নয়, এটা বুঝে সঙ্গে সঙ্গে ঘন্টা বাজিয়ে বাড়ি মাথায় করলাম। সবার আগে ছুটে এলো জোসেফ। তারপর সবাই মিলে দেখলো জানলার ঠিক নিচে এই পায়ের ছাপ আছে বটে, কিন্তু দিনটা শুকনো থাকার ফলে সে ছাপ কোন দিকে গেছে তা ধরা যাচ্ছে না। তবে বাগানের বেড়া এক জায়গায় ভেঙে গেছে, খুব সম্ভব টপকে পালানোর সময় ভেঙে পেরিয়ে গেছে। পুলিশকে এখনো কিছুই বলিনি, ভাবলাম আপনার মতামতটা আগে শোনা যাক। মক্কেলের এই কাহিনী অসাধারণ প্রতিক্রিয়ার সৃষ্টি করল শার্লক হোমসের উপর। বসে থাকতে পারল না চেয়ারে, পায়চারি করতে লাগলো ঘরময়, আর বলল, মিস্টার ফেলপস, চলুন আপনাকে নিয়েই বাড়িটা এক পাক ঘুরে আসি। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। আমি বলি কি, জোসেফও চলুক সঙ্গে। আমিও যাব। বায়না ধরলেন মিস হ্যারিসন। বাধা দিল হোমস। না, আপনি চেয়ার ছেড়ে নড়বেন না। অপ্রসন্ন হলেন মিস হ্যারিসন, চেয়ারে বসে রইলেন। সঙ্গে এলেন তাঁর দাদা জোসেফ হ্যারিসন। 4 জনে মিলে লন পেরিয়ে গেলাম পার্সির জানলার তলায়। মাটিতে সত্যি পায়ের ছাপ রয়েছে, কিন্তু তা এতই আবছা যে কিছুই বোঝা যায় না। হতাশ হয়ে হোমস বলল, এত ঘর থাকতে চোরের এই ঘরটাই বা পছন্দ হলো কেন বুঝছি না। বসবার ঘর বা খাবার ঘরে ঢুকলেই তো পোয়াবারও ছিল। দেখুন মিস্টার হোমস, রাস্তার দিক থেকে এই জানলাটাই আগে চোখে পড়ে। হ্যাঁ বেশ, তো তাহলে এই দরজাটা দিয়ে এলেই তো হতো। আচ্ছা, কিসের দরজা এটা? বাইরের কিছু লোক বেসাতি করতে এলে এই দরজা দিয়েই আসে, রাত্রিরে তালা ঝোলে। আগে কখনো চোর পড়েছিল এই বাড়িতে? না না, কখনো না। সিঁধ দিয়ে লাভ হতে পারে এমন কিছু কি আছে বাড়িতে? না, সেরকম মূল্যবান তো না কিছুই নেই। তাচ্ছিল্যের সঙ্গে পকেটে হাত পুরে এদিক ওদিক দেখল হোমস। এরকম গা ঢালা ভাব কিন্তু ওর মধ্যে এর আগে কখনোই দেখিনি। একবার বলল, আচ্ছা, বেড়া ভেঙে চোর পালিয়েছে শুনলাম, কোনখানটা? পার্সি দেখালো জায়গাটা।
ভাঙা টুকরো হাতে নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখে হোমস, তারপর বলল, মনে হয় না কাল রাতে এখান দিয়ে কেউ গেছে, কেননা টুকরোটা পুরনো। চলুন, আর কিছু দেখবার নেই। ভাবি শ্যালকের কাঁধে ভর দিয়ে আস্তে আস্তে বাড়ির দিকে চলল পার্সি। হোমস লম্বা লম্বা পা ফেলে পৌঁছে গেল অনেক আগেই, আর পিছনে আমি। খোলা জানলার ধারে গিয়ে মিস হ্যারিসনকে ডেকে সিরিয়াস গলায় হোমস বলল, শুনুন, আজ সারাদিন আপনি এ ঘরে থাকবেন, একদম বেরোবেন না, কেমন? কোনো অজুহাতেই কিন্তু নয়, ব্যাপারটা সিরিয়াস। অবাক হয়ে গেলেন মিস হ্যারিসন। বেশ, তাই হবে। আচ্ছা, কথা দিন রাতে শোবার ঘরে দরজায় তালা দিয়ে নিজের কাছে চাবি রাখবেন। আচ্ছা, সে না হয় ঠিক আছে, কিন্তু পার্সি কোথায় থাকবে তাহলে? উনি আমার সঙ্গে লন্ডনে যাবেন। আমি একা থাকবো এখানে? তার ভালোর জন্যই থাকবেন, কথা দিন তাড়াতাড়ি। ঘাড় নেড়ে সায় দিলেন মিস হ্যারিসন। প্রায় সঙ্গে সঙ্গেই পেছনে শোনা গেল জোসেফ হ্যারিসনের গলা। এই হা করে কি বসে আছিস ওখানে? আয় আয় আয়, রোদে এক চক্কর দিয়ে যা। না দাদা, মাথাটা বড্ড ধরেছে। মিস্টার ফেলপস, সিঁধেল চোরের চেয়ে বড় হলো দলিল চোর। আমার সঙ্গে আপনি লন্ডনে এলে চোর ধরতে সুবিধা হবে। ঘণ্টাখানেকের মধ্যেই তাই তৈরি হয়ে নিন। রাতটা শহরেই কাটাবেন? কিন্তু ছুরি হাতে রাতের কুটুম যদি আবার আসে, হতাশ হবে আমাকে না দেখলে। জোসেফ যাবে তো আমার দেখাশোনা করতে। তার আর কি দরকার? ওয়াটসন ডাক্তার মানুষ, আপনার ভালো মন্দ ওর ওপর ছেড়ে দিন। কি ওয়াটসন? হ্যাঁ, নিশ্চয়ই। দুপুরে লাঞ্চ খেলাম খাবার ঘরে। মিস হ্যারিসন অক্ষরে অক্ষরে তামিল করলেন হোমসের নির্দেশ। পার্সির শোবার ঘরে বসে রইলেন, একসঙ্গে খেতেও এলেন না। স্বাস্থ্য ভালো হওয়ার জন্যই হোক, কি ঘটনা প্রবাহ তরতরিয়ে নতুন খাতে বয়ে যাওয়ার জন্যই হোক, আনন্দে আটখানা হয়ে খাবার ঘরে একসঙ্গে বসে লাঞ্চ খেলো পার্সি। আমি কিন্তু হোমসের আসল উদ্দেশ্যটা ধরতে পারলাম না। কি চায় ও? পার্সিকে মিস হ্যারিসনের কাছ থেকে তফাতে রাখাই কি ওর আসল মতলব? চমক সৃষ্টিতে জুড়ি নেই শার্লক হোমসের। স্টেশনে গেলাম তিনজনে, কিন্তু আমাকে আর পার্সিকে ট্রেনে তুলে দেবার পর আচমকা হোমস বলল তার নাকি এখন লন্ডনে গেলে চলবে না, ওকে নিয়ে এখনো কিছু কাজ বাকি আছে। কাল সকালে বেকার স্ট্রিটে ব্রেকফাস্ট টেবিলে ফের দেখা হবে। পার্সি তো হতভম্ব। ট্রেন তখন ছেড়ে দিয়েছে। মুখ বাড়িয়ে চিৎকার করে বলল, বাড়িতে খবর দিয়ে দেবেন, কাল রাতে ফিরবো। প্রসন্ন কণ্ঠে হোমস পাল্টা চিৎকার জানিয়ে দিলে বাড়িতে সে যাচ্ছে না। প্ল্যাটফর্ম ছেড়ে বেরিয়ে এলো ট্রেন। হোমসের অকস্মাৎ থেকে যাওয়া নিয়ে নানা রকম জল্পনা কল্পনা করলাম দুই বন্ধু। ফেলপস বলল, কাল রাতের চোরকে নিয়ে নিশ্চয়ই তদন্ত করতে চান মিস্টার হোমস। লোকটাকে মামুলি চোর বলতে আমি অন্তত রাজি নই। তবে কি? দেখো, রাজনৈতিক খুনে ঘোর চক্রান্ত চলছে আমাকে ঘিরে। ছুরি হাতে এসেছিল আমাকে খুন করতে। চোর কখনো ছোড়া নিয়ে আসে? যে ঘরে চুরি করার মতো কিছুই নেই, সে ঘরে কেন আসতে চেয়েছিল বুঝতে পারছো না? সেটা যে ছুরি বুঝছো কি করে? শীত কাটিয়েও তো হতে পারে। না না না, স্পষ্ট দেখেছি, চকচকে ফলাটা ঝকঝক করছে। তুমি যা বললে, হোমস যদি তাই মনে করে থাকে তাহলে ওর ওকিংয়ে থেকে যাওয়ার কারণটা অন্তত বোঝা যায়। সিঁধেল চোরকে পাকড়াও করে ও হয়তো দলিল চুরির ফায়সলা করতে চায়। কিন্তু উনি তো বললেন বাড়িতে যাবেন না। হোমসকে আমি হাড়ে হাড়ে চিনি। অকারণে কিছু করা ওর ধাতে নেই। ট্রেনে আর এই প্রসঙ্গে কোনো কথা হলো না। 7-5 কথায় ভুলিয়ে রাখলাম পার্সিকে। একে অসুস্থ, তার উপর দলিল হারানোর উদ্বেগ, তাই হাজার গল্পের স্রোতে ভাসিয়ে দিতে চাইলাম ওর মনের উৎকণ্ঠা।
ভবিষ্যতে দুর্ভাবনা, কিন্তু মন বড় বিচিত্র বস্তু। বাগে আনা খুব মুশকিল। পার্সি বেচারাও দেখলাম কিছুতেই সহজ হতে পারছে না। বেকার স্ট্রিটে এসেও সেই একই কথায় ফিরে এলো বারবার। হোমস কি পারবে দলিল উদ্ধার করতে? কেন সে চুপচাপ রয়েছে? রহস্য সমাধান অসম্ভব জেনেই কি নীরব? আমি ওকে পই পই করে বোঝালাম, শার্লক হোমস যখন মুখে চাবি দেয় তখনই বরং বুঝতে হবে লক্ষণ শুভ। রহস্য সমাধান হতে আর দেরি নেই। সমাধানের সংকেত যে পেয়ে গেছে, বাজিয়ে না দেখা পর্যন্ত চুপ থাকতে চাইছে। যাই হোক, বুঝিয়ে সুঝিয়ে তো শুতে পাঠালাম ওকে, কিন্তু মনে বুঝলাম এত উদ্বেগ নিয়ে কখনোই ঘুমোতে পারবে না। আমিও কি চাই ঘুমোতে পারলাম। অর্ধেক রাত কেবল এপাশ ওপাশ করেই কাটিয়ে দিলাম। ধুম করে হোমস ওকিং থেকে গেল কেন? কেন সে কথাটা পার্সির পরিবারের কাউকে বলল না? কেন পার্সিকে তার প্রণয়নীর কাছ থেকে সরিয়ে আনলো? কেন ভদ্র মহিলাকে সারাদিন পার্সির ঘরে বসে থাকতে বলল? একটা কেন? দুর্মুষের মতো মাথার মধ্যে পিটুনি আরম্ভ করলে কি ঘুম হয়? সকালবেলা পার্সির ঘরে গিয়ে দেখি তারও এক অবস্থা। চেহারা আধখানা, অনিদ্রায়, মুখ আমসি। ওর প্রথম প্রশ্নই হলো, ওয়াটসন, মিস্টার হোমস কি ফিরেছেন? ফিরবে হোমসের কথায় নড়চড় হয় না, আর হলোও না। ঘড়িতে 8টা বাজার একটু পরেই এক ঘোড়ায় টানা একটা এক্কা গাড়ি এসে দাঁড়ালো সদর দরজার সামনে। গাড়ি থেকে নামলো শার্লক হোমস। জানলা থেকে দেখলাম বাঁ হাতের বিরাট ব্যান্ডেজ, মুখখানা শুকনো আর গম্ভীর। ফেলপস বলল, হেরে এলেন মনে হচ্ছে। সত্যি সত্যি পরাজয়ের চিহ্ন প্রকট হয়েছে শার্লক হোমসের চেহারার মধ্যে। বললাম, গোলক ধাঁধার চাবিকাঠি তাহলে ওকিংয়েই নেই, লন্ডনে রয়েছে। কিন্তু মিস্টার হোমস, আপনার হাতে ব্যান্ডেজ কেন? ফেলপস যেন কোকিয়ে উঠল। হোমস ঘরে ঢুকতেই জিজ্ঞেস করলাম, হোমস, জখম হয়েছে মনে হচ্ছে? হ্যাঁ, সামান্যই। দোষটা আমারই হুঁশিয়ার থাকা উচিত ছিল। হ্যাঁ, গুড মর্নিং মিস্টার ফেলপস। আপনার এই কেসের মতো জট পাকানো মামলা খুব বেশি হাতে আসেনি আমার। তা জট ছাড়ানোর শেষ পর্যন্ত বোধহয় আর সম্ভব হবে না, তাই না? অভিজ্ঞতাটাই বা কম কি? কিন্তু সবই তো বুঝলাম, কিন্তু ব্যান্ডেজটা কিসের? রোমাঞ্চকর কিছু ঘটেছে মনে হচ্ছে। আগে খাওয়া, তারপর কথা। 30 মাইল টাটকা হাওয়া খেতে খেতে এসেছি, পেটে আগুন জ্বলছে। গাড়ির নাম্বার চেয়ে বিজ্ঞাপনের আর জবাব এলো না দেখছি। যাকে সব চেষ্টাই কি আর ফলপ্রসূ হয়? খাবার আনার জন্য ঘন্টা বাজাতে যাচ্ছি, এমন সময় চা আর কফি নিয়ে ঘরে ঢুকলো মিসেস হাডসন। মিনিট কয়েক পরে নিয়ে এলো ঢাকনা দেওয়া খাবারের ডিশ, রাখলো টেবিলে। আমরা বসলাম টেবিলের ধারে। হোমস চনমনে খিদে নিয়ে ঝলমলে, আমি উৎসুক, আর ফেলপস ম্রিয়মান। চিকেন কারির ঢাকনা খুলতে খুলতে হোমস বলল, মিসেস হাডসন রাঁধেন খাসা। ওয়াটসন, তুমি কি নিলে? আমি ওই ডিম আর শুকরের মাংস। অপূর্ব। মিস্টার ফেলপস, আপনি কি নেবেন, মুরগি না ডিম? ধন্যবাদ, আমার তেমন খিদে নেই। আরে মশাই, এই পথটা একটু চেখেই দেখুন না। ধন্যবাদ, খেতে রুচি নেই। দুষ্টুমি নৃত্য করে উঠল হোমসের হীরক উজ্জ্বল দুই চোখে। বলল, বেশ বেশ বেশ, তাহলে আমাকে বাড়িয়ে দিন প্লেটটা। ঢাকা খুলে প্লেটটা বাড়াতে গিয়ে থ হয়ে গেল পাশে। ধবধবে সাদা প্লেটের মতোই সাদা মুখে ফ্যাল ফ্যাল করে চেয়ে রইল প্লেটের ঠিক মাঝখানে নীলাভ ধূসর রঙের পাকানো কাগজটার দিকে। পরক্ষণে ছো মেরে তুলে নিয়ে বিস্ফারিত চোখ দিয়ে যেন গিলে নিল কাগজের চেহারাটা। এটা এটা মিস্টার হোমস, আপনি 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 কোত্থেকে পেলেন এটা?
তারপরেই বিকট চেঁচিয়ে উঠে চেয়ার থেকে ছিটকে গিয়ে মাথার ওপর কাগজ তুলে ধেই ধেই করে নিচে বেড়াতে লাগলো ঘরময়। সে কি তাণ্ডব নৃত্য! কিছুক্ষণের মধ্যেই অসুস্থ শরীরে বেদম হয়ে পড়ল অকস্মাৎ উত্তেজনার বিস্ফোরণে। আমরা ধরাধরি করে ওকে টেনে বসিয়ে দিলাম সোফায়, গলায় ঢেলে দিলাম ব্র্যান্ডি। কাঁধ চাপড়ে হোমস বলল, আরে আস্তে 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 আস্তে। আপনাকে চমকে দেওয়াটা নিশ্চয়ই ঠিক হয়নি, তবে ওয়াটসন জানে নাটক দেখানোর লোভ আমি সামলাতে পারি না। হোমসের হাত জড়িয়ে ধরে চুমু টুমু খেয়ে সে এক কাণ্ড করে বসলো ফেলপস। মিস্টার হোমস, ভগবান আপনার ভালো করবেন। আপনি মান রাখলেন আমার। সেই সঙ্গে আমার নিজেরটাও রাখলাম। দায়িত্বপূর্ণ কাজে আপনার গাফিলতির মতোই গুরুত্বপূর্ণ জানবেন রহস্য সমাধানের ব্যাপারে আমার ব্যর্থতা। কোটের সবচেয়ে ভেতরের পকেটে দলিলটা গুঁজে রাখতে রাখতে ফেলপস বলল, কিন্তু মিস্টার হোমস, এটা আপনি পেলেন কি করে? হোমস তখন মাংস, ডিম, কফি খেয়ে নিয়ে আর হয়ে বসে পাইপ ধরিয়ে যা বললে তা হলো, আপনারা তো চলে গেলেন, আমি ফ্লাস্কে চার, পকেটে স্যান্ডউইচ নিয়ে সন্ধ্যা নাগাদ গিয়ে দাঁড়ালাম আমার বাড়ির পাশের রাস্তায়। রাস্তা ফাঁকা হয়ে না যাওয়া পর্যন্ত সবুর করলাম। তারপর বেড়া টপকে ঢুকলাম বাগানে। ফটক দিয়ে এলাম না পাছে কেউ দেখে ফেলে। গাছের আড়ালে গা ঢেকে পৌঁছালাম আপনার জানলার সামনে রডোডেনড্রন ঝোপের মধ্যে। হামাগুড়ি দিয়ে যেতে হয়েছে বলে প্যান্টের হাঁটুর এই অবস্থা হয়ে দাঁড়িয়েছে। জানলা খোলা, খড়খড়ি তোলা। দেখলাম টেবিলে বসে বই পড়ছেন মিস হ্যারিসন। রাত 10:30টায় উঠে পড়লেন। দরজায় চাবি দিয়ে শুতে গেলেন। দরজায় চাবি? মিস্টার হোমস, দরজায় চাবি দিল কেন? আমি শিখিয়ে দিয়েছিলাম বলে। আরে মশাই, আপনার পকেটের ওই কাগজটা কোনো কালেই আপনার পকেটে ফিরে আসতো না তাঁর সাহায্য না পেলে। যাক, বসে রইলাম তো রইলামই। 15 মিনিট অন্তর ঘন্টা বাজতে লাগলো দূরের গির্জেতে। 2টো নাগাদ খিল খোলার আর চাবি ঘোরানোর ক্যাঁচ ক্যাঁচ শব্দ কানে এলো। চাকরদের যাতায়াতের দরজা খুলে চাঁদের আলোয় এসে দাঁড়ালেন মিস্টার জোসেফ হ্যারিসন। জোসেফ! যেন দম আটকে এলো ফেলপসের। মাথায় টুপি নেই, কালো আলখাল্লা দিয়ে ঢাকা মুখের নিচের অংশ, যাতে হঠাৎ দেখলে চেনা না যায়। দেওয়ালের গা ঢেকে পা টিপে টিপে আপনার জানলার সামনে গিয়ে একটা লম্বা ছোরা বার করে ঢুকিয়ে দিলেন খড়খড়ির পাল্লার ফাঁকে। 4 মারতেই সরে গেল ছিটকিনি, খুলে গেল পাল্লা। খোলা জানলা দিয়ে দেখলাম সামাদানে মোমবাতি জেলে দরজার কাছের কার্পেটের খানিকটা তুলে ফেললেন মিস্টার হ্যারিসন। পাইপ মিস্ত্রি গ্যাস পাইপের জোর ঢাকবার জন্য কাঠের ব্লক চাপা দেয়, ঠিক সেই রকম একটা চৌকোনা কাঠ তুললেন কার্পেটের তলা থেকে। নিচের রান্নাঘরে গ্যাসের চালান যায় যে টি জয়েন্টের মধ্যে দিয়ে, কাঠের টুকরো দিয়ে ঢাকা ছিল সেই জয়েন্টটা। পাকানো কাগজটা খুপড়ি থেকে তুলে নিয়ে ফের কাঠ চাপা দিয়ে কার্পেট টেনে দিলেন মিস্টার হ্যারিসন। ফুঁ দিয়ে মোমবাতি নিভিয়ে জানলা গলে এসে পড়লেন আমার 2 বাহুর মধ্যে। আমি স্বাগতম জানানোর জন্য ঠিক জায়গায় দাঁড়িয়েছিলাম, কিন্তু জোসেফ লোকটা যে এত খারাপ এটা আমি ভাবতে পারিনি। সাংঘাতিক বদমাশ। ছোড়া নিয়ে ঝাঁপিয়ে পড়লো আমার ওপর। 2 বার আছড়ে ফেললাম ঘাসের ওপর। আমার আঙুলের গাঁট কেটে গেল ছোড়ার ঘায়ে। তারপর ঘুষি মেরে একটা চোখ প্রায় কানা করে দেওয়ার পর মক্কেল বুঝলো এ বড় শক্ত ঠাঁই। তাতেও কি হার মানে, একটা চোখেই দেখলাম খুনির চেহারা। পারলে তখনই খুন করে দেয় আমাকে। যাই হোক, বেগতিক বুঝে দলিলটা আমার হাতে দিতে আমিও ছেড়ে দিলাম। অবশ্য আজ সকালে ফোর্বসকে টেলিগ্রামে সব জানিয়েছি। যদি তাড়াতাড়ি যেতে পারে পাবে জোসেফকে, নইলে দেখবে পিঞ্জর শূন্য, পাখিয়ে ভাগলবা। তাতে অবশ্য সরকারের লাভ। এ নিয়ে একটা কেলেঙ্কারি হোক, আপনারা মামা ভাঙনে নিশ্চয়ই তা চান না। ফেলপস খাবি খেতে খেতে বলল,
মিস্টার হোমস, আপনি বলছেন কি? 2.5 মাস যে দলিলের চিন্তায় আমি শয্যাশায়ী, একই ঘরে তা পড়েছিল একদিন। ইয়েস, জোসেফ, শেষকালে জোসেফ, চোর, বদমাস, শয়তান। মিস্টার ফেলপস, চেহারা দেখে কি মানুষ ধরা যায়? জোসেফের বাইরে এক, ভেতরে আর এক। কালকে রাতেই শুনলাম জুয়ো খেলে দেনায় ডুবতে বসেছে, তাই বোনের সর্বনাশ হবে জেনেও এক ঝকমারির মধ্যে নাক গলিয়েছে। স্বার্থ ছাড়া তার কাছে আর কিছুই বড় নয়। আমার মাথা ঘুরছে। আপনি আপনি সব গুলিয়ে দিলেন মিস্টার হোমস, আপনি সব গুলিয়ে দিলেন। চেয়ারে এলিয়ে পড়ল ফেলপস। হোমস তখন বিশ্লেষণী ভঙ্গিমায় বলল, কেসটায় গোড়া থেকেই মূল সূত্রগুলো চাপা পড়ে যাচ্ছিল এইসব অবান্তর সূত্রের বাড়াবাড়িতে। আমি বাজে সূত্রগুলো বাদ দিলাম, কাজের সূত্রগুলোকে পর পর সাজালাম। জোসেফকে সন্দেহ করলাম প্রথম থেকেই, কেননা তার সঙ্গেই আপনার এক ট্রেনে ওকিং ফেরার কথা ছিল। সে রাতে খুবই স্বাভাবিক আপনাকে ডেকে নেওয়ার জন্য পররাষ্ট্র দপ্তরে সে গেছিল। আপনার অফিস সে চেনে, বিনা নোটিসে তাকে ঘর ছেড়ে দিতে হয়েছে আপনার ওই অবস্থার জন্য। তারপর যখন শুনলাম প্রথম যে রাতে নার্স রইল না ঘরে, সেই রাতেই চোর ঢুকতে চেয়েছিল সেই ঘরে, তখনই বুঝলাম চোর মহাপ্রভু বাড়ির কেউই হবে, কেননা সে সব খবরই রাখে। মিস্টার ফেলপস, ব্যাপারটা কি হয়েছিল শুনুন। আপনি যখন দারোয়ানের কাছে কফির তাগাদা দিতে ঘরের বাইরে গেলেন, ঠিক সেই সময় পাশের গলি চার্লস স্ট্রিট দিয়ে অভ্যেস মতো আপনার অফিসে ঢুকেছিল জোসেফ হ্যারিসন, আপনাকে নিয়ে স্টেশনে যাবে বলে। ঘরে ঢুকেই আপনাকে না দেখে ঘন্টা বাজিয়েছে। পর মুহূর্তেই চোখ পড়েছে টেবিলের উপর মহামূল্যবান দলিলটার ওপর। পাক্কা বদমাশ হলেও পলকের মধ্যেই বুঝতে পেরেছে এ জিনিস হাতাতে পারলে লাভ বিস্তর, তাই নকল দলিল ফেলে আসলটা পকেটে নিয়ে তরতরিয়ে নেমে গিয়েছে ছোট সিঁড়ি দিয়ে চার্লস স্ট্রিটে। দারোয়ান যখন অবাক হয়ে আপনাকে জিজ্ঞেস করছে কে ঘন্টা বাজালো, তার মধ্যেই ঘটে গেছে এতগুলো ঘটনা। তারপর ট্রেনে ওকিং ফিরে এলো জোসেফ। দলিল পরীক্ষা করে বুঝলে 2-1 দিনের মধ্যে কোনো দূতাবাসে পাচার করলে 2 পয়সা পকেটে আসবে, তাই লুকিয়ে রাখলো নিজের ঘরের কার্পেটের তলায়। কিন্তু ভাগ্য বিরূপ, রাত্রে উন্মত্ত অবস্থায় বাড়ি ফিরলেন আপনি। ওরই ঘরে শোবার ব্যবস্থা হলো আপনার। দলিলটা সেই থেকে সরানোর সময় সে পায়নি, কারণ ঘরে অষ্টপ্রহর তখন লোক ছিল। নার্স না থাকায় প্রথম সুযোগেই এলো দলিল সরাতে, কিন্তু আপনি জেগে থাকায় তাও হলো না। সে রাতে নিশ্চয়ই ঘুমের ওষুধ আপনি খাননি, তাই তো? আপনি ঠিকই বলছেন মিস্টার হোমস, আমি খাইনি ঘুমের ওষুধ। জোসেফ কিন্তু ভেবেছিল আপনি খেয়েছেন এবং ঘুমোচ্ছেন, তাই আমি ঠিক করলাম ওকে আর একটা সুযোগ দিতে হবে। কিন্তু যাতে সন্দেহ না হয় তাই সারা দিন মিস হ্যারিসনকে দিয়ে পাহারা দেওয়ালাম। দলিল ওই ঘরেই আছে আমি আঁচ করেছিলাম, কিন্তু কোথায় আছে সেটাই আমি জানতাম না। সব লাটঘাট করার চেয়ে ওকে দিয়েই খুঁজে বার করতে চেয়েছিলাম। ব্যাস এইটুকুই। এবার আপনার আর কিছু জানবার থাকলে বলতে পারেন। কিন্তু এত ঝামেলা করে জানলা খোলার চেষ্টা না করে দরজা দিয়ে এলেই তো হতো। 7 জনের শোবার ঘর পেরিয়ে তবে দরজার সামনে পৌঁছতে হতো। ওয়াটসন খামোখা ঝুঁকি না নিয়ে লন পেরিয়ে জানলায় গিয়েছিল সেই কারণেই। কিন্তু মিস্টার হোমস,
ছোড়া নিয়েছিল কেন? মানে মানুষ খুনের জন্য নিশ্চয় নয়, জানলা খোলার জন্যে, তাই না? হ্যাঁ, হলেও হতে পারে। তবে জোসেফ হ্যারিসনের হৃদয় যে খুব একটা দরাজ নয়, আমি তা হাড়ে হাড়ে বুঝেছি। গল্প পাঠের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন প্রলয়, সঞ্জয় ও সঞ্চয়িতা।